আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, কে কোথা থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। বাংলাদেশে নির্বাচনের বিষয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং গতানুগতিক মানে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন, এই দুটির মধ্যে আমরা প্রচলিত পদ্ধতিতে নির্বাচন, এটা সবাই অভ্যস্ত বা আগে থেকে আমরা ভোট দিয়ে আসতেছি, এটা আমরা সবাই জানি। কিন্তু পিআর পদ্ধতি বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এই জিনিসটা কি আমরা এটা কিন্তু কেউ সহজে বুঝতে পারছি না এই জিনিসটা আসলে কি। তো এই সম্পর্কে একটু কথা বলবো। তার আগে একটা বিষয়ে কথা বলতে চাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে নেতা বা নেত্রী নির্বাচন পদ্ধতি কী রকম, সে বিষয়ে একটু আলোচনা করি। আপনারা জানেন, বিএনপি বা আওয়ামী লীগ বা শুধু ইসলামী দলগুলো বাদ দিয়ে যে অন্য দলগুলো আছে, তাদের দলগুলোর মধ্যে নেতা বা ভবিষ্যৎ রাজনৈতিক নেত্রী কে হবে, তাদের নির্বাচন পদ্ধতি এরকম। ধরুন, ওয়ার্ড পর্যায়ে কে নেতৃত্ব দিবে, তাদের একটা যখন কমিটি গঠন করা হয়, তখন কি করা হয়, থানা থেকে নেতারা আসেন, একটা সভা করেন, সভায় যারা ওই দল করে, ওই দলকে ভালোবাসে, সাপোর্টার থেকে শুরু করে তাদের একটা মতামত নেওয়া হয় যে কে দলের সভাপতি হবেন বা ওয়ার্ড সভাপতি হবেন এবং সেক্রেটারি হবেন, এই দুইটা পদ। এর বাইরে অন্য কিছু দেখা হয় না। তারপর এই ওয়ার্ড সভাপতি করে কি, ইউনিয়ন বডির নেতৃবৃন্দের সঙ্গে বসে ওয়ার্ডে যাদেরকে ভালো মনে করেন তাদেরকে নিয়ে একটা 51 সদস্যর অথবা 21 সদস্যের একটা কমিটি ঘোষণা করেন, বাস, শেষ, ওয়ার্ড কমিটি হয়ে গেল। আচ্ছা, তারপরে ওয়ার্ডের পর আসি আমরা ইউনিয়ন কমিটি। ইউনিয়নে কি করা হয়, ইউনিয়নে আইসা তারা এই প্রতি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি সহ তাদেরকে নিয়ে কি করা হয়, ডেলিগেট নির্বাচন করা হয়। তাদের পছন্দ মতো তারা ডেলিগেট নির্বাচন করেন বা ভোটার, তারা একটা খসড়া তালিকা দেন। এই তালিকা যাচাই বাছাই করে আবার পূর্ণাঙ্গ একটা তালিকা তৈরি করা হয়। আচ্ছা, এই পূর্ণাঙ্গ তালিকা থেকে এখন ভোটাররা কি করেন, তো এই ডেলিগেটরা ইউনিয়ন বডিতে সভাপতি এবং সেক্রেটারি নির্বাচনের জন্য কখনো কখনো ভোট দেওয়া হয়, অথবা কখনো কখনো ওই থানা নেতৃবৃন্দের থানা নেতৃবৃন্দের কি পছন্দ অনুযায়ী প্রার্থী ঘোষণা করে কমিটি ঘোষণা করা হয়। আচ্ছা, তাতে যদি কেউ সম্মত হলো, না হলে এই কমিটি স্থগিত থাকে। অনুরূপভাবে ওয়ার্ডেও এই কমিটি এইভাবে স্থগিত থাকে।
যদি সবার মন মতো হয়, প্রার্থী যদি একজন বা দুইজন হয় তাহলে কমিটিটা হয়, আর যদি প্রার্থীর সংখ্যা বেশি হয় তাহলে এই কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত থাকে। অনুরূপভাবে থানাতেও এইভাবেই নির্বাচন করা হয়। এবং এই থানা পর্যায়ের নেতৃবৃন্দ আবার কি করেন, জেলা থেকে কেন্দ্রে এভাবে করেন আর কি। আচ্ছা, তারপরে এই কমিটি তাদের কোনো কাজ আছে কি না আমরা আদৌ দেখতে পাই না। মানে মাঠে বা মাঠ পর্যায়ে বা দেশে আসলে এদের কী কাজ আমাদের চোখে কখনোই দৃষ্টিগোচর হয় না। আমার মনে হয় এই কমিটি থাকাচ্ছে না থাকাই ভালো। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা একটা বিতর্কের বিষয়। আচ্ছা, তারপরে এখন কি হলো, নির্বাচনের সময় যখন আসে তখন দলগুলো কি করেন, কে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করবেন তাদেরকে নমিনেশন কিনতে হয়, কেন্দ্র থেকে নমিনেশন কিনতে হয়। এই নমিনেশন কেনার দৌড়ঝাঁপে এক এক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন। দলকে সন্তুষ্ট করতে হয়, এই নেতাকে ম্যানেজ করতে হয়, ওই নেতাকে ম্যানেজ করতে হয়। এভাবে তারা কোটি কোটি টাকা খরচ করে কি করে, তারা মনোনয়ন কেনে। মজার বিষয় হলো, এখানে মনোনয়ন কিনেই যদি মনোনয়ন কিনে যদি নির্বাচন করা হোক, এখানে আমার কোনো আপত্তি নেই। আপত্তি হচ্ছে যে এই জায়গায় দলের কোনো ত্যাগী বলিষ্ঠ যে নেতৃত্ব দিতে পারে, দলকে যে একটা সুসংগঠিত করতে পারে, দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে, অর্থাৎ সৎ লোকের এখানে বঞ্চিত হতে পারে। কেননা হয়তো একজন ভালো প্রার্থী, তার যে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু তার টাকা পয়সা নাই, সে এখানে নমিনেশনের কারণে সে এখানে মানে সংসদ সদস্য পদ প্রার্থী হতে পারবে না। তাহলে এখানে সংসদ সদস্য পদ প্রার্থী হবে কে, একজন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টাকা যার আছে, পয়সা যার আছে, সেই রকম লোক এখানে মানে কি হলো যে সে নমিনেশন কিনে এমপি হয়ে গেল। এই লোকটা আমাদের দেশের জন্য কি করতে পারে? আর দলের প্রধান তো সাধারণত ওই যে মানে এক ব্যক্তি, সে আজীবন থাকবে, আপনার আমার মতো মানে লোকের কোনো দিন মানে কিয়ামত পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ এখানে থাকবে না। এটা হচ্ছে বাংলাদেশের মানে পলিটিক্যাল কালচার। তো আমার মনে হয় এই পলিটিক্যাল কালচারটা চেঞ্জ হওয়া দরকার। কীভাবে চেঞ্জ হওয়া দরকার আমি একটু বিশ্লেষণ করি, দর্শকরা আপনারাও বিশ্লেষণ করবেন, আপনাদের মতামত জানাবেন, কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবেন। ধরুন ওয়ার্ড পর্যায়ে কীভাবে কমিটি গঠন করা হবে, আমার বিশ্লেষণ এটা। আচ্ছা, মনে করেন জাতীয় পার্টি বা বিএনপি বা যে কোনো একটি রাজনৈতিক, ধরুন এ দল তার মানে কমিটি গঠন করবে, সেটা ওয়ার্ড পর্যায়ে। কীভাবে কমিটিটা গঠন করবে, প্রথমে এই দল ওয়ার্ড পর্যায়ে তাদের সদস্য সংগ্রহ করবে। তাহলে প্রথম ধাপ কি, সদস্য সংগ্রহ। আচ্ছা, সদস্য সংগ্রহ করলো, ধরেন মনে করেন এখানে 100, 200, 300, 400, 500, 600 যত খুশি সদস্য সংগ্রহ করলো। আচ্ছা, সদস্য সংগ্রহ করার পর এই ওয়ার্ড কমিটিতে
প্রত্যেকেই একটা সভার মাধ্যমে প্রত্যেক সদস্য তাদের মতামত ব্যক্ত করবে এই ওয়ার্ডের মানে সভাপতি অথবা সাধারণ সম্পাদক কে নির্বাচিত হবে, এবং এদের প্রত্যেকের মতামতকে মানে মূল্যায়ন করতে হবে, সেটা উপস্থিত সদস্যের মানে সম্মতিতে। আচ্ছা, তাহলে আমরা এই ওয়ার্ডে কী পেলাম, মানে সভাপতি এবং সেক্রেটারি এই পদ্ধতিতে পেয়ে গেলাম। আচ্ছা, এই সভাপতি এবং সেক্রেটারি তাদের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে 21 সদস্য অথবা 51 সদস্যের একটা কমিটি ঘোষণা করবে, এবং সেটা কমিটি স্বচ্ছতার ভিত্তিতে করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম, ধরেন 21 অথবা 51 সদস্যের, ধরে নিলাম 51 সদস্যের একটা কমিটি পেলাম ওয়ার্ড পর্যায়ে। আচ্ছা, এখন ইউনিয়ন কমিটিতে ধরেন প্রত্যেকটা ওয়ার্ড থেকে, ধরেন একটা ওয়ার্ডে একটা ইউনিয়নে সাধারণত 9টা 10টা এরকম ওয়ার্ড থাকে, তাহলে এই ধরুন 9টা ওয়ার্ড থাকে বা 10টা ওয়ার্ড থাকে, তাহলে 10টা ওয়ার্ডে 10×50 500 সদস্য। আচ্ছা, এই 500 সদস্য কি করবে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে মানে 51 সদস্য করে, প্রত্যেকটা সদস্যই মনে করেন এখানে প্রার্থী, প্রত্যেকটা সদস্যই ভোটার, এই নীতি গ্রহণ করতে হবে। প্রত্যেকটা সদস্যই ভোটার, মনে রাখতে হবে প্রত্যেকটা সদস্যই ভোটার, প্রত্যেকটা সদস্যই মানে পদ প্রার্থী বা প্রার্থী। তাহলে কি করতে হবে, এই প্রত্যেকটা সদস্যকেই তাদের ইউনিয়ন নেতা নির্বাচন করতে হবে। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা সদস্যই ভোটার এবং প্রার্থী, কিন্তু সে নিজেকে কখনোই ভোট দিতে পারবে না, সে তার শুধুমাত্র নেতা নির্বাচন করবে। কি নেতা নির্বাচন করবে, সভাপতি এবং সাধারণ সম্পাদক। তাহলে একটা সদস্য 2টা ভোট দিতে পারবে, একটা সাধারণ সদস্য, একটা হলো সভাপতি, একটা হচ্ছে সাধারণ সম্পাদক। কিন্তু এই ভোট গ্রহণের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কীভাবে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, সেটা হচ্ছে একটি ওপেন ব্যালট থাকবে, এবং সেই ব্যালটের সামনে 2 জন সদস্য উপস্থিত দাঁড়ায় থাকবে, এবং প্রত্যেক সদস্য তার পছন্দের প্রার্থীর নাম একটা কাগজের টুকরা বা ব্যালটে লিখে ওই দাঁড়িয়ে থাকা সদস্যের হাতে সমর্পণ করবেন, এবং তিনি কি করবেন, সেটাকে দেখবেন যে তিনি নিজেকে ভোট দিয়েছেন কিনা। তিনি যদি নিজেকে ভোট না দিয়ে থাকেন, তিনি কোন প্রার্থীর নাম ঘোষণা করেছেন সেটা দেখে ওই ব্যালটের ভিতরে ফেলতে হবে। তাহলে কিন্তু সে নিজেকে ভোট দিতে পারবে না। সে যখন নিজেকে ভোট দিতে পারবে না, তখন সে চিন্তা করবে কোন ব্যক্তিটা সৎ, নিষ্ঠাবান এবং দেশের জন্য কাজ করবে। এভাবে প্রত্যেকটা সদস্যকে ভোট দেবে। এখন ভোট গণনার পালা, এবং ভোট গণনা করে যার পক্ষে বেশি ভোট পড়বে সেই হবে সভাপতি এবং সাধারণ সম্পাদক। এভাবে সভাপতি এবং সাধারণ সম্পাদক ইউনিয়ন পর্যায়ে আমরা পেয়ে গেলাম। এখন এই সভাপতি এবং সাধারণ সম্পাদক আবার ইউনিয়নের মানে কি বলবো, প্রভাবশালী এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে ইউনিয়ন কমিটি ঘোষণা করবে। সেটা 21 সদস্যের হোক বা 51 সদস্যের হোক। আচ্ছা, এই 51 সদস্যের কমিটি আবার অনুরূপভাবে উপজেলা কমিটি ঘোষণা করবে।
এই উপজেলা কমিটি ঘোষণা করার আগে অবশ্যই প্রার্থীদেরকে বারংবার কী করতে হবে, সভা সেমিনার করে পরিচিত হতে হবে, তাদের বক্তব্য শুনতে হবে, তাদের মেধা যাচাই করতে হবে, যাচাই করে যোগ্য প্রার্থী মানে তার কতটুকু যোগ্যতা আছে এর মাধ্যমে সকলে জানতে পারবে এবং প্রকাশ করতে পারবে, এবং কে যোগ্য সেটা মানে যোগ্যতা যাচাই করার জন্য তাদের সভা সেমিনারের আয়োজন করতে হবে। এবং এই ইউনিয়ন কমিটির সদস্যরা আবার উপজেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচন করবে। আচ্ছা, এই উপজেলা কমিটির সভাপতি হবেন মানে পরবর্তী জাতীয় নির্বাচনের এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট সদস্য নির্বাচনের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তাহলে আমরা এইভাবে 300 আসনের, সারা বাংলাদেশের 300 আসনের এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট সদস্যের নির্বাচন কে করবে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, এখন শুধু এখানেই শেষ নয়, এই উপজেলা সভাপতি এবং সেক্রেটারি বা সাধারণ সম্পাদক তারা আবার করবে কি, একটা উপজেলা কমিটি ঘোষণা করবে। এই উপজেলা কমিটি আবার জেলা কমিটি নির্বাচন করবে। এই জেলা কমিটির সদস্যরাই হবেন এই জেলা কমিটির সভাপতিরাই হবেন হলো ক্যাবিনেট সদস্য অর্থাৎ মন্ত্রী। আচ্ছা, এভাবে আমরা বাংলাদেশের ধরেন 64টা জেলা, 64টা মন্ত্রীর নাম পেয়ে যাব। এখান থেকে সরকার মন্ত্রী বানাতে যে কয়জন সদস্যের প্রয়োজন সকলের মতামতের ভিত্তিতে গ্রহণ করবেন। আচ্ছা, এটা গেল আরেকটা। এখন এই জেলার কমিটি আবার একটা জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। এই জেলার সদস্যরা করবেন কি, আবার তাদের মধ্য থেকে অর্থাৎ 64টা যে আমরা জেলা সভাপতি পেয়েছি, এই জেলা সভাপতির মধ্য থেকে অথবা জেলা কমিটির মধ্য থেকে তাদের প্রধানমন্ত্রী কে হবেন তা নির্বাচন করবেন। তাহলে আমরা পেয়ে যাব এখান থেকে বাংলাদেশের বা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কে হবেন, যিনি পরবর্তী নির্বাচনে বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী হবেন। তাহলে আমরা এখানে এইভাবে দেখতে পাবো যে কেউ এখানে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য সুযোগ তৈরি হবে এবং যোগ্য ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন এইভাবে প্রত্যেকটা দল তাদের এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রী কে হবেন এভাবে নির্বাচন করবেন। এইভাবে নির্বাচন করার পর এবং যখন জাতীয় সংসদ নির্বাচনের সময় হবে তাদের এই 300 আসনের প্রার্থী ঘোষণা করবেন। এই প্রার্থী ঘোষণা করার পর জাতীয় নির্বাচন হবে। এই জাতীয় নির্বাচনে যে দল পিআর পদ্ধতিতে নির্বাচন করার পরে যে দল যে কয়টি আসন পাবে তাদেরকে সেভাবে আসন বন্টন করবে। এইভাবে নির্বাচন করলে আমার মনে হয় দেশে একটি যোগ্য এবং দক্ষ সরকার এবং শক্তিশালী সরকার গঠিত হবে বলে আমি মনে করি। বন্ধুরা, আপনারা বিষয়টি ভালো লেগেছে কিনা মূল্যায়ন করবেন। মূল্যায়ন করার দায়িত্ব দিলাম আপনাদের উপরে। ভিডিওটি বা লাইভটি ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ।